শীতল তার হলুদ শাড়ির লাল আঁচল দিয়ে শুদ্ধের এক হাত বেঁধে হাঁটা ধরলো বাড়ির দিকে। এমন দৃশ্যে হৈ হৈ করে উঠল সকলে। কামরান সিটি বাজালো। বাগানের এক কোণে বসা অন্য আত্মীয়রাও চেঁচিয়ে উঠল। হঠাৎ সিটি বাজানোর সুরে সায়ন, রুবার, অর্ক পেছনে তাকিয়ে দাঁড়িয়ে গেল। সাদা পাঞ্জামা, পাঞ্জাবি পরা, আধভেজা গায়ে শুদ্ধের একটা হাত বাঁধা শীতলের শাড়ির আঁচলে। শীতলের চোখ মুখে নিদারুণ লজ্জার রক্তিমাভা। দৃষ্টি মাটির দিকে। শুদ্ধ স্বাভাবিক ভঙ্গিতেই হেঁটে আসছে। তবে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে বিশুদ্ধ পুরুষের ঠোঁটের কোণেও মিটি মিটি হাসি। ব্যাঙাচিকে সামলে নিতে বলেছিল, কিন্তু এভাবে সামলে নেবে সেও ভাবতে পারেনি। তাদের এমন রোমান্টিক মুহূর্তেই বউ কোলে নিয়ে সায়নরাও হৈ হৈ করে উঠল। চেঁচিয়ে পচাতে লাগলো শুদ্ধ শীতলের নাম ধরে। ক্যামেরাম্যান ছবি তুলতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে কে যেন লাউড স্পিকারে গান ছেড়ে দিল, আঁচলে বাঁধিয়া রাখিব গো তোমারে। এমন দৃশ্য আর গান সকলেই শুনে ওদের নিয়ে পড়ল। শীতল শুদ্ধের হাত ধরে টেনে বাড়ির ভেতর প্রবেশ করলো। পেছন পেছন প্রবেশ করলো বাকি ভাইরাও। ড্রয়িং রুমে বসা চৌধুরীর তিন কর্তা এক নজর দেখে দৃষ্টি সরিয়ে নিলেন। বউদের ওয়াশরুম অবধি পৌঁছানোর কথা থাকলেও কাউকে বউ নিয়ে উপরে যেতে দেওয়া হলো না। সায়ন জোরাজোরি করে রাগ দেখালেও কাজ হলো না। অগত্যা বউদের ড্রয়িং রুমে রেখে তারা উপরে চলে গেল। হর্ক আর দাঁড়ালো না। শখের দিকে একবার তাকিয়ে বড়দের থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হয়। একটু পরে রেডি হয়ে বড়র বেশে আসতে হবে। এখন আসতে না তবে সিতারার ডাক অগ্রাহ্য করতেও পারেনি। অর্কের সঙ্গে গেল হাসান, স্যান্ডি আর কামরান। তখনই শখের রুমে নতুন বউদের শাওয়ার নিতে পাঠালেন সিরাত। কথাটা শুনে চারজনই একসঙ্গে ওয়াশরুমে ঢুকে। বেশ বড়সড় ওয়াশরুমে স্পেস। ওয়াশরুমে ঢুকতেই নজরে পড়ে ইতালিয়ান মার্বেলের তৈরি দেয়াল, পাথরের মতো ঠান্ডা টাইলস, ডান দিকে বিস্তৃত ফ্রস্টেড গ্লাস পার্টিশন, যেটা অপালের মতো ঝাপসা। তার ভেতরে রেন শাওয়ার। শাওয়ারের দেয়ালে আম্বার লাইট নিচ, যেখানে সুগন্ধি অয়েল আর নরম তোয়ালে সাজানো। বাম দিকে চকচকে ওক কাঠের ভ্যানিটি ইউনিট, তার উপরে স্থাপিত ওভাল আকৃতির স্টোন বেসিন। বেসিনের কল থেকে বের হয় উষ্ণ পানির ধারা, যদিও এটা স্প্রে সাধারণ কল নয়, টাচ অ্যাক্টিভেটিভ ডিজিটাল মিক্সার। আর চৌধুরী বাড়িতে প্রত্যেকটা ওয়াশরুম প্রায় এক ডিজাইনের। সঙ্গে রয়েছে আধুনিক সুব্যবস্থা। শখ, স্বর্ণ, শীতল ও ঐশ্বর্য গল্প করতে করতে হলুদ উঠানোর কাজে লেগে পড়ল। সিরাত এসে যার যার ফেস ওয়াশ তোয়ালে পোশাক দিয়ে গেল। ফেস ওয়াশ মুখে ঘষতে ঘষতে গত রাতের অভিনয় নিয়ে কথা উঠল। সায়ন রুবাবের অভিনয় নিয়ে হাসতে শুরু করলো। একটু পরে সিমিন এসে ধমকে গেলেন, নতুন বউদের নাকি জোরে হাসতে নেই, মানুষ মন্দ বলবে। কিন্তু কে শুনলো কার কথা? উনি চলে যেতেই শীতল ওয়াশরুমের বালতি উপর করে তার উপরে বসে। শখের দিকে তাকিয়ে কিছু ভেবে মিটি মিটি হেসে বলে, আপু, তুমি কিন্তু ভুলেও ঠোঁটে লাল লিপস্টিক দিবে না। কেন? অর্ক ভাইয়ের পেট খারাপ হতে পারে। লিপস্টিকের সাথে ওনার পেট খারাপের কি সম্পর্ক? ওমা, সম্পর্ক থাকবে না? খাবে তো তোমার উনিই, তাই না? কথাটা শুনে শখ লাজুক হাসে আর একটা চোখ টিপ মারে শীতলকে। পানি ছুড়ে দেয় এক মগ। বোনকে লজ্জা পেতে দেখে শীতল খিলখিল করে হেসে এবার স্বর্ণকে বলে, আপু, কাল সকালে কয়টায় ডেকে দিব? ফজরের আগে নাকি পরে? স্বর্ণ বোনের শয়তানি বুঝে জবাব দিল না। ফেস ওয়াশ দিয়ে পুরো মুখ ধুয়ে তাকালো বোনের দিকে। স্বর্ণকে জবাব দিতে না দেখে শীতল পুনরায় বলল, আপু বলো, তোমাদের ডাকার জন্য আমাকে তো জেগে থাকতে হবে। তাছাড়া আমার একটা দায়িত্ব আছে না? আরে লজ্জার কিছু নেই তো, বলো বলো। স্বর্ণ এবার ঘুরে দাঁড়িয়ে শ্যাম্পুর বোতল থেকে এক গাদা শ্যাম্পু শীতলের মাথায় ঢেলে দেয়। ঘষা দিয়ে ফেনা তৈরি করে পিরামিডের মতো করে রেখে দেয়। দেখতে একবারে কার্টুন কার্টুন লাগছে। তাকে দেখে শখ আর ঐশ্বর্য হেসে ফেলে। হাসলো স্বর্ণ, তবে স্বর্ণের হাসির কারণ একটু ভিন্ন। আর সেটা হলো শীতলের কাঁধ গলায় থাকা কিছু দাগ। পাজিটা অন্যকে পচাচ্ছে ঠিকই, কিন্তু নিজের দিকে খেয়াল করেছে কি? ছোট হয়েও খুব তো অন্যের বাসর ঘর নিয়ে মজা নিচ্ছে, অথচ বাসরের আগেই তার গায়ে বাসরের চিহ্ন ফুটে আছে। সে যদি এখন বলে, লজ্জায় সামনেই আসবে না, মুখ কাচুমাচু করবে, দূরে দূরে থাকবে। কথাটা ভেবেই স্বর্ণ আপাতত কিচ্ছু না বললেও কেন যেন ভীষণ হাসি পেল। ঠোঁটে মিটি মিটি হাসি এঁটে শীতলের মুখে গলায় হলুদ তুলতে সাহায্য করলো। সে জবাব দিচ্ছে না। তা দেখে শীতল বোনের দিকে চোখ তুলে তাকায়। চোখাচোখি হওয়াতে শীতলের হয়তো টনক নড়ল। সে তরাক উঠে শাড়ির আঁচল ঘুরিয়ে নিয়ে গলা ঢেকে নেয়। ইস, বেমালুম ভুলেই বসেছে এটার কথা।
তখন ঐশ্বর্য মিটিমিটি হেসে বলল, ফজরের আগে বা পরে স্বর্ণকে কেন ডাকবে শীতল? আমাদেরও বলো, আমরাও শুনি। বোনকে এক দফা লজ্জায় ফেলার সুযোগ মিস করলো না শীতল। সে দাঁত বের করে হেসে জবাব দেয়, বিয়ের পরদিন সকালে ডাকাডাকির কাজ করে ননদ ভাবিরা, আরও কত কিছু শিখিয়ে দিতে হয়। আমিও দেব। আমি তো সম্পর্কে আপুর যা, তাই না আপু? শখ এবার বিস্ময় ভরা সুরে বলল। কি কাজ করতে হয় আর কি শিখিয়ে দিবি তুই? শীতল শয়তানি হেসে বলে, মেজমায়ের ছোট ভাইয়ের বিয়ের কথা মনে আছে? আমরা সবাই বিয়ে খেতে গেলাম না? আমি দেখেছি বিয়ের পরদিন সকালে ঘটা করে নতুন বর বউকে গোসল করানো হয়। শখ ঐশ্বর্যে একে অপরের দিকে তাকিয়ে আরেক দফা হেসে বলল। তখনই স্বর্ণ বলে, ডাকতে হবে না, তোর জাজরাল ভাই যদি বাঁচিয়ে রাখে আমি একাই উঠতে পারবো। এই আপু, তুমি কি ভয় পাচ্ছ শায়ান ভাইকে? পাচ্ছি। কাকে, ভাইয়াকে নাকি তার আদরকে? দুটোর। স্বর্ণের কথা শুনে বাকি তিনজন অট্টহাসিতে ফেটে পড়ে। সিরাত এসে ধমক দিয়ে গোসল সারতে তাড়া দেয় তাদের, আর রেডি হতে বলে। সময় কি আর বসে আছে? বকা শুনে একে একে ফার্স্ট এড গ্লাস পার্টিশনে গিয়ে গোসল সারে। ভেজা কাপড় ধুয়ে বালতিতে রাখলো, এগুলো পরে মেলে দেওয়া হবে। রেডি হতে হবে বিদায় কেউই শাড়ি পরলো না, চুল শুকানোর কাজে লেগে গেল। শীতল গোসল সেরে শোয়া হয়ে সিলিংয়ের নিচে বসে। ঝটফট ফোন হাতে তুলে রং ঢং করে কয়েকটা ছবি তুলে শুদ্ধকে পাঠিয়ে দিল। মিটিমিটি হাসতে হাসতে মেসেজ করলো, বিয়ের গোসল ডান, নতুন বরের অপেক্ষায়। সঙ্গে সঙ্গেই মেসেজ সিন হলো, যা সচরাচর হয় না। তবে কি ফোন হাতে নিয়ে বসেছিল? কিছু টাইপ হচ্ছে দেখে শীতল অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে রইল। তখনই টুং করে মেসেজ এলো, ওয়েট করছি। কেন? শাওন নিব। কেবল নিলাম। তাতে কি আবার নিবি? পারবো না। কেন? ভাইয়ারা সবাই সবার বউকে কোলে নিল, আপনি নিলেন না? আমার কি ইচ্ছে হতে পারে না আমার বরের কোলে চড়ার? যেহেতু নেননি, আমিও আর আপনার ধারে কাছে যাব না। কে বললো নিব না? নিবেন না কি কখন শুনি? সুযোগ বুঝে। কত সেকেন্ডের জন্য শুনি? বউ যতক্ষণ চাইবে। শিওর? শিওর। শাওন নিতে হবে, জলদি আসা হোক। আজ একা নেওয়া হোক? আসতে বলেছি। না বলেছি। খুব সাহস বেড়েছে না? ঘড়ির কাঁটা কিন্তু ঘুরছে, দিন পেরিয়ে রাত আসবে। ভাবিরা তোকে একা রেখে যাবে আমার রুমে। রাত গভীর হবে, আমিও থাকবো রুমে। তা মনে আছে তো আজ আমাদের কি রাত? যে পুরুষ নিজের বউকে কোলে নিতে পারে না, তার মতো দুর্বল পুরুষের কাছে আমি যাব না। আমি দুর্বল? লাস্ট মেসেজ সিন করে শুদ্ধ অফলাইনে চলে গেল। শীতল দাঁত দিয়ে নখ কাটতে কাটতে ভাবুক হয়ে বসে রইল। কি বলতে কি বলে ফেললো? সে কি সেই দুর্বলের কথা বলেছে নাকি? এখন কি করে বোঝাবে এটা ওই দুর্বল না? মুখ গোমরা করে ফোন রেখে আগে চুল শুকিয়ে নিল। মেকআপ দিয়ে সাজবে না, তবে ড্রেস চুল পরিপাটি করে দেওয়ার জন্য দুজন মেয়ে আসবে। ওনাদের রুমে পাঠানোর আগে সীতারা তড়িঘড়ি করে রুমে এলেন। মেহমানরা ভিড় বাড়ার আগে চারজনকে সামনে বসিয়ে নিজের হাতে খাইয়ে দিলেন। শখ মায়ের হাতে খেতে গিয়ে অনেক কষ্টে নিজেকে সামলে নেয়। সীতারাও বুক চাপা কষ্ট চেপে মেয়েগুলোকে খাইয়ে দিল দ্রুত, আর বেরিয়ে গেলেন। উনি যেতেই সাম্য সৃজন হাজির, তাদের হাতে বই জাতীয় কিছু। তারা নাচতে নাচতে এসে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে। শীতল পুনরায় শিখিয়ে দিল চার দুলাভাইদেরকে থেকে কিভাবে টাকা হাতাতে হবে। যদিও গোপনে কদিন থেকে ট্রেনিং দিচ্ছে সে, শর্ত একটাই, তাকেও ভাগ দিতে হবে। তিন মাথা যুক্তি পরামর্শ করছে দেখে কেউ বিরক্ত করলো না, শুধু শুনে গেল তিন পাজির কথা। তখনই সায়ন স্বর্ণকে ফোন করে বেশ আদুরি সুরে ডাকলো, জান। হুম। বিজি? না। একটু আসে। বুকের ভেতরটা কেমন চিনচিন করছে। গ্যাস্ট্রিকের ব্যথা বোধ হয়, ঔষধ খাও। বাল খাও, রুমে মানুষ আছে। হুম। ও আচ্ছা শোনো, সাম্য সৃজনের হাতে ক্যাটালগ পাঠালাম, চারজন দেখে চুজ কর কেমন ডেকোরেশন চাস। কিসের ডেকোরেশন? বাসর ঘরের। আমাদের দেখতে হবে কেন? তোমরা ঠিক করো। পারবো না। আমরা বাসর ঘর নষ্ট করার প্রস্তুতি নিচ্ছি, তোরা কর।
শীতল স্বর্ণের ফোনের সাথে কান লাগিয়ে শুনছিল কথা। এক পর্যায়ে খিলখিল করে উঠল। তার হাসির শব্দ শুনে সায়ন বলল, আরে পাগলি হাসছে কেন? দাঁত খুলে পা কেটে যাবে তো। তাছাড়া শুদ্ধ কি ফোকলা বউ নেবে? আচ্ছা জান, যারা ফোকলা তারা ঠিকঠাক কবুল বলতে পারে তো, নাকি দাঁতের ফাঁক দিয়ে কবুল বেরিয়ে যায়? শীতল ততক্ষণে সরে গেছে। বিছানায় বসে গড়িয়ে গড়িয়ে হাসতে দেখে সায়ন ফিসফিস করে বলল, জান, বোন কি শুনে ফেললো নাকি? হুম। সায়ন এবার খুক খুক করে হাসলো। তারপর গলা খাকারি দিয়ে রুবাবের উদ্দেশ্যে বলে, সামান্য একটা শার্ট নিয়েছিলাম বলে তোর মামা কত কথা শোনালো। এই দেখ, বান্ডেল বান্ডেল কিনে এনেছি। এই সাহারিয়াল সায়ান গরিব না রে, গরিব না। যা অফার দিলাম, কার কয়টা লাগবে নিয়ে যা। যাওয়ার আগে বলে যা, সাদা পায়জামার নিচে কোন রঙেরটা পরবো। পিঙ্ক নাই? না মানে মেয়েরা গোলাপি পোকের জিনিস পছন্দ করে। স্বর্ণবোধ হয় পোকে জামাই পছন্দ করবে। পিঙ্ক কালার পরো। আজ রাতে এমনিতেই মেলা এনার্জি লস হবে, তোকে মেরে আপাতত এনার্জি লস করতে চাচ্ছি না। তুইও না নতুন বর, চল আয় মিলেমিশে ভদ্রতার ভাগ করে। কথাটা শুনে রুবাব সায় দিল। তারপর সবগুলো শর্ট হাতরে নিজের ঠোঁটে চিমটি কাটতে কাটতে কিছু একটা ভাবলো। তারপর বিজ্ঞের মতো জবাব দিল, সাদার নিচে কালোটা ফুটবে ভালো। ব্র্যান্ডের জিনিস পরবা, মানুষকে না দেখালে চলে। কালোটাই পরো। সায়ন কটমট করে তাকিয়ে রুবাবকে কিছু না বললে স্বর্ণকে বলল, কার কোন ডেকোরেশন পছন্দ মেসেঞ্জারে জানা। একটু পরে লোক আসবে রুম সাজাতে, দেরি করিস না। আমি তোর ভাইকে একটু সাইজ করি ততক্ষণে। কথাটা বলে কল কেটে দিল রুবাব। দৌড়ে খাটের এক কোণে দাঁড়িয়ে সমানে চেঁচাচ্ছে। কিন্তু শেষ রক্ষা আর হলো না। ছোটবেলার মতো দুই ভাই মারামারি করতে লাগলো। আপনার সংসার করব না আমি, ঘৃণা করি আপনাকে। আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। আপনি নিকৃষ্ট, খারাপ, জীব জানোয়ারের থেকেও অধম আপনি। উক্ত কথাটা বলেই খিয়ারা হাউমাউ করে কাঁদতে লাগলো। ছুতে গেলেই এসে এসব করে। কিলঘুষি খামচি কোনোটাই বাদ রাখে না। তবে বিশেষ মুহূর্তে এমন কিলঘুষি খামচি খুব একটা খারাপ লাগে না বুড়াকের। সে বরং বউয়ের ছেলে মানুষই ভেবে হাসি মুখে গ্রহণ করে। এমনিতে আগের মতো কাছে টানে না। তবে সপ্তাহে দু একদিন যাও টানে, এভাবে রিয়েক্ট করে। এমন তো না যে প্রথম স্পর্শ করছে। তবুও রোজকার এসব কাহিনী ভালো লাগে না। বিয়ে করা বউয়ের সাথে জোরাজুরি কিসের? নিজের চাহিদা মিটিয়ে যখন ফ্রেশ হয়ে এলো, কিয়ারা তখনও নিশ্চুপ হয়ে শুয়েছিল। আজ সকালে এনে দেওয়া শপিং ছুঁয়ে দেখেন, সেগুলোই বের করে সে নিজেই বলল, 3 পিস যা ছিল ফেলে দিয়েছি। এবার থেকে সব সময় শাড়ি পরবি। শাড়ি পরা নারী আমার একটু বেশিই পছন্দ। প্রায় দিন এমন করে দেখে। বুড়াকেও কিছু বলল না। পাস্তা আনিয়ে খেতে খেতেই বলল, শুনলাম চৌধুরীরা 3 পুত্রের বিয়ের অনুষ্ঠান একসাথে করবে। যাবে নাকি বান্ধবীর বিয়েতে? কথাটা শুনে কিয়ারার কান্না বন্ধ হয়ে গেল। সে অশ্রুসিদ্ধ চোখে তাকিয়ে ভেজা গলায় জিজ্ঞাসা করলো, কার বিয়ে? তোমার ফ্রেন্ড শীতলের সঙ্গে সায়ান, স্বর্ণ আর রুবাব ঐশ্বর্যের বিয়েও একসাথে সারবে। রুবাব? কোন রুবাব? নাগরকে এত তাড়াতাড়ি ভুলে গেলে নাকি আমার মুখ থেকে শুনতে চাচ্ছ? কিয়ারা শোয়া থেকে উঠে বসে, গায়ে চাদর জড়িয়ে পুনরায় শুধায়, বলুন, কোন রুবাবের সাথে বলছেন? শীতলের ফুফাতো ভাই রুবাবের কথা বলছেন? বোধ হয়। কবে বিয়ে? কার সাথে বিয়ে? কিয়ারা বুকের চাদর আঁকড়ে ধরে নিচে নামে। উতলা হয়ে বুড়াকের পা ধরে বসে অসহায় সুরে কাঁদতে কাঁদতে বলল, বলুন না প্লিজ, রুবাব কি ওই মেয়েকে ভালোবাসতো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? কবে বিয়ে ওদের? আমি যাব, নিয়ে চলুন না আমায়। কিয়ারা মনে হলো তার দম আটকে আসছে। গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা মানুষটার বিয়ে, তাকে তো জানানো হলো না মনের কথা। লুকানো ভালোবাসা হলো, মানুষটাকে ভালোবাসে সে, খুব ভালোবাসে। বুড়োকে একটা কথার জবাবও দিল না, বারবার অনুরোধ করলেও না। কিয়ারা অসহায় হয়ে থম মেরে বসে রইল, হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো।
তার কান্না দেখে বুড়োকের কেন যেন পৈশাচিক আনন্দ হলো, বেশ গর্ব হলো নিজের ভালোবাসাকে নিজের কাছে আটকে রাখতে পেরে। সত্যি বলতে ভালোবাসার মানুষকে ধরে রাখতেও ভাগ্য লাগে। এদিক থেকে ইয়াসির হেরে গেছে, আর সে জোর করে হলেও তার ভালোবাসাকে জিতে নিয়ে জয়ী হয়েছে। মনে মনে এসব ভেবে ওষ্ঠে হাসি এঁটে টিভিতে হিন্দি গান ছেড়ে দেয়। গানে সাউন্ড বাড়িয়ে দিল আর নিজেও সুর মেলাতে লাগলো। অতঃপর জরুরি কল আসায় রেডি হয়ে গুনগুন করতে করতে বেরিয়ে গেল। সারাদিন পেরিয়ে ফিরল রাত 11টায়। বউটাকে কাঁদতে দেখে বেরিয়েছিল, তাই মন ভালো করতে অনেকগুলো চকলেট আর গোলাপ ফুল এনেছে। সেগুলো হাতে নিয়েই রুমে ঢুকে দেখে কিয়ারার দেহ সিলিং ফ্যানের সাথে ঝুলছে। তার এনে দেওয়া শাড়ি দিয়েই ফাঁস দিয়েছে। এত ঘৃণা মনে, এত জেদ। সকালেই না ভালোবাসা পাওয়া নিয়ে গর্ব করলো সে, অথচ দিন পেরিয়ে রাত নামতে না নামতেই কিয়ারা তাকে এভাবে হারিয়ে দিল, তার গর্ব ধুলোয় মিশিয়ে দিল। তাহলে ইয়াসিন নিজের অধিকার ছেড়ে দিয়ে কি বুদ্ধিমানের কাজ করলো? এ পরিস্থিতি কি তাই বলছে? নয়তোবা দিন শেষে পেয়েও হারিয়ে ফেললো কেন? হতভম্ব বুড়াক যখন দ্রুত শাড়ি কেটে কিয়ারাকে নামালো, তখন কিয়ারা প্রাণহীন দেহ মাত্র। গলায় ফাঁসের মোটা দাগ, জিহ্বায় দাঁত গেঁথে আছে, হাত পা বরফের ন্যায় ঠান্ডা। সে কত করে ডাকলো কিন্তু শুনলই না পাষাণ মেয়েটা। তবুও সে দৌড়াদৌড়ি করে হসপিটালে নিয়ে গেল। তখনই জানা গেল মেয়েটা আর নেই, এবং 1.5 মাসের প্রেগনেন্ট ছিল। কথাটা শুনেই বুড়াক যেন পাথর বনে গেল। প্রাণহীন কিয়ারারে পাজা কোলা করে হাউমাউ করে কেঁদে দিল, মাফ চাইলো, ফিরে আসার কত অনুরোধ করলো, তাকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ওয়াদা করলো, কিন্তু কিছুতেই কিচ্ছু হলো না। তবে শেষ মুহূর্তে কিয়ারার মৃতদেহ বাবা মায়ের কাছে পৌঁছে সত্যটা জানিয়ে ফেরার পথে বুড়াক অ্যাক্সিডেন্ট করে। এটা যে কাঙ্ক্ষিত সুইসাইড করার চেষ্টা বুঝতে বাকি নেই কারো। তারপর থেকে বুড়াক হসপিটালেই ছিল, ক্ষণে ক্ষণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। অতঃপর ডাক্তারদের সব চেষ্টা বৃথা করে আজ সকলেই সেও না ফেরার দেশে চলে গেল। কিয়ারা ফাঁকি দিল, সেও বেহাইয়ার মতো পৃথিবীর মায়া ত্যাগ করে তারই পিছু নিল। কি অদ্ভুত ভালোবাসা, তাই না? পৃথিবীর মানুষ চলে নিজ নিয়মে, যার যার জীবনের সঙ্গে তাল। কেউ কারোর জন্য থেমে থাকে না, সময় পরিস্থিতি থামতে দেয় না। শূন্য নিজেও শূন্যস্থান পছন্দ করে না, প্রকৃতি হিসাব ভুলে না। সব মিলিয়ে যার যার প্রাপ্য কৃতিত্ব সব মিলেমিশে একাকার হবে। শূন্যের হিসেবে একটা সংখ্যা বসে পূর্ণ হবেই। সেই হিসেবে আজ 14ই নভেম্বর, একই দিন, একই বার, একই দেশ। ঘড়ির কাঁটাটাও চলছে এক নিয়মে। অথচ পরিস্থিতির নির্মম করাঘাতে বুড়াকের লাশ নিতে ইয়াসির নিজেই গেছে হসপিটালে। অপেক্ষা করছে বিশ্বস্ত সহকারী লাশ নেয়ার জন্য। এই লাশের নামটা ছিল বুড়াক। মানুষটা যখন আর নেই, নামের কদরই বা আর কে করবে? এদিকে বুড়াক আর কিয়ারার জার্নি যেখানে শেষ, অন্যদিকে আজকের দিনে চৌধুরী নিবাসে চলছে সুখের মাতম। 4 জোড়া দম্পতির মধুর মিলনের মৌসুম, পূর্ণতার শুভক্ষণ। কারণ ওই একটাই, পৃথিবীর মানুষ চলে যার যার জীবনের সঙ্গে তাল মিলিয়ে, সময়ের হিসেবে, বহমান জীবনের গতিপথকে অনুসরণ করে। ঘড়িতে সময় 1টা বেজে 13 মিনিট। সময়ের সঙ্গে সঙ্গে আমন্ত্রিত মেহমানরা উপস্থিত। বেড়েছে হই হুল্লোড়। বাগানের মাঝখানে উঁচু করে তৈরি করা হয়েছে রাজকীয় স্টেজ। চোখ ধাঁধানো সৌন্দর্য মণ্ডিত স্টেজ, বিস্ময় নিয়ে তাকিয়ে থাকার মতোই। গোল্ডেন ফ্রেমে অর্কিড ও টকটকে লাল গোলাপের ফুলঝুরি দিয়ে সাজানো চারপাশ। আধুনিক রুচিসম্মত ডেকোরেশন দেখে সকলেই চৌধুরীদের রুচির প্রশংসা করতে বাধ্য। তারা যে ছেলে মেয়ের বিয়েতে দিল খোলা মনে অর্থ ব্যয় করেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। স্টেজের মাঝখানে স্ক্রিটাল সিংহাসন। নতুন বর বউ জোড়ায় জোড়ায় বসবে এখানে। সিংহাসনের পেছনের দিকে ছোট্ট বড় কাচের লণ্ঠন। যাওয়া আসার জন্য রয়েছে লম্বা ওয়াকওয়ে। কার্পেটের উপর পাপড়ি ছড়ানো রাজপথ। এই পথ দিয়েই প্রবেশ করবে চার দম্পতি। স্টেজের নিচু আসনে বসে আছেন অতিথিরা। সারি সারি চেয়ার পেতে বসার ব্যবস্থা করা হয়েছে। অনেকে বসে গল্প আড্ডায় মেতেছে, কেউ বা ছুটেছে ফুড কর্নারের দিকে। বরবউ যেহেতু আসেনি, সুযোগ বুঝে পেট ঠান্ডা করে নিচ্ছে সবাই। বাগানের ডান পাশে তৈরি করা হয়েছে বিশাল লাইভ ফুড কর্নার। একদিকে ধোঁয়া উঠছে লাইভ কাবাব স্টেশন থেকে। সেখানে তৈরি হচ্ছে চিকেন মালাই, রেশমি ও বিফ শিক কাবাব। কাবাবের ঘ্রাণে মোমো করছে চারপাশ। আরেকদিকে ব্যবস্থা করা হয়েছে লাইভ পাস্তার। মাঝবয়সী এক শেফ অতিথিদের পছন্দ মতো পাস্তা রেডি করে দিচ্ছে। এর পাশেই ফুচকা স্টল। টক ঝাল মিষ্টি মিশ্র 4 রকমের পানি দিয়ে ফুচকা খাচ্ছে নানার বয়সী গেস্ট। বিশেষ করে একটু বেশি ভিড় করেছে মেয়েরা। বেশ মজা করেই খাচ্ছে ফুচকা।
খাবারের মান যথেষ্ট ভালো, এ নিয়েও আলোচনা হচ্ছে। এসবের পর মেন বাফেটে টেবিল সাজানো। সেখানে রয়েছে কাচ্চি, রোস্ট, রেজালা, চাইনিজ ডিশ, স্যালাড, ডিপস, আরও এসব সোনালি ঢাকনাওয়ালা হিটারে সাজানো। গেস্টরা নিজেদের মতো তুলে নিতে পারবে। এর অপর পাশে বেশ বড়সড় ডেজার্ট জোন। সেখানে চকলেট ফাউন্টেন টপ টপ করে পড়ছে, আর বাচ্চারা পছন্দসই ফল ডুবিয়ে মজা করে খাচ্ছে। চকলেট মুখ মেখে একাকার। পরনের ড্রেস নষ্ট হচ্ছে, তবুও থেমে নেই। খেতেই হবে চকলেট বলে কথা। ডেজার্ট জোনের সঙ্গে লাগোয়া আরেকটা স্টলে মিঠাই আইল্যান্ড, রসমালাই, লালমোহন, বাসুন্ধরা, কস্টমাইজড কাপকেক সাজিয়ে রাখা। এর থেকে একটু দূরে পানীয় ব্যবস্থাও রয়েছে। সেখানে মিন্ট, লেমনেড, স্ট্রবেরি ফিজ, ব্ল্যাঙ্ক কারেন্ট মিক্স সব কাচের আলো ঠাসা কাউন্টারে রাখা। আর অন্য পাশে কফি বার। সময় যত বাড়ছে মানুষের সংখ্যাও তত বাড়ছে। নামি দামি অনেকজন গেস্ট হিসেবে এসেছে। মেহমানরা বসে আছেন দেখেই সারাফাত চৌধুরী ছেলেদের পুনরায় তাড়া দিলেন, বকলেন ও ইচ্ছে মতো। যেখানে বউরা সেজেগুজে রেডি, সেখানে ছেলেরা এখনো নামেনি। বউদের মেকআপ কি তারা করছে? ছেলে মানুষের রেডি হতে এতক্ষণ লাগে? পৃথিবীতে আর মানুষ বিয়ে করেনি নাকি? ওরাই একা বিয়ের পিড়িতে বসছে। এত বকে যখন কাজ হলো না, তখন সাফওয়ান চৌধুরী দোতলায় ছুটলেন। গিয়ে দেখলেন তিনজন জমিয়ে গল্প করছে। হুড়মুড়িয়ে ওনাকে আসতে দেখে সায়ন বলল, চাচ্চু, আমাদের কি লজ্জা পাওয়ার ভান ধরতে হবে? মুখে রুমাল ধরে রাখবো? কতক্ষণ রাখবো টাইম বলে দাও। কথাটা শুনে সাফওয়ান চৌধুরী হতবাক হয়ে বললেন, তোরা কি লজ্জা পাচ্ছিস? একেবারেই যে পাচ্ছি না তা না, নতুন বর হিসাবে একটু একটু পাচ্ছি আর কি। আরে বেটা, ছেলে মানুষের আবার কিসের লজ্জা? আমিও তো রুবাব আর শুদ্ধকে এটাই বোঝাচ্ছি, কিন্তু ওরা বলল একটু লজ্জা না পেলে নাকি সাধার চৌধুরী বউ দিবে না, তাই ভান ধরার নির্হাসলাম করছিলাম। কথাটা শুনে সাফওয়ান চৌধুরী হতবাক হয়ে বললেন। এ কথা শুনে সাফওয়ান চৌধুরী হেসে ফেলেন। নজর ঘুরিয়ে তাকান তিনজন ছেলের দিকে, মুখ ভরে হাসলেন, তবে কিছু বললেন না। ছেলেরা বড় হলে বাবারা মুখের উপর প্রশংসা করতে পারে না, করলে ছেলেরা লজ্জা পায়। তবে বিপরীতে কিছু বলার আগেই নিচ থেকে পুনরায় ডাক ভেসে এলো। উনি ওদেরকে নিয়ে নিচে নামেন। সায়ন, শুদ্ধ, রুবাব তিনজনই বরের বেশে ড্রয়িং রুমে সারাফাত চৌধুরীর সামনে দাঁড়ান। লম্বা চওড়া তিন সুদর্শন যুবককে দেখে চোখ জুড়িয়ে এলো সারাফাত চৌধুরীর। মনে মনে যা বলেন আজও সেটাই বললেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা বারিক আল্লাহ। ছেলেরা ছোট থাকতেও যখনই একসাথে নিয়ে বের হতেন, তখন প্রায় অনেকেই ছেলেদের দিকে তাকিয়ে থাকতো, সুন্দর সুন্দর বলতো, আদর করে কাছে রাখতে চাইতো। ঘুরে বাড়ি আসতে না আসতে দেখা যেত ছেলেরা অসুস্থ হয়ে পড়েছে। পরে একদিন শুক্রবারের নামাজের পর মসজিদের এক ইমাম ওনাকে এই ছোট্ট দোয়াটা শিখিয়ে দিয়েছেন। বলা বাহুল্য, এখনও যখনই ওনার মনে হয় কোনো পোশাকে ছেলে বা মেয়েদের একটু বেশি ভালো লাগছে, তখনই উনি এই দোয়া পড়ে মুখস্থ স্থির, চৌকো স্থির পড়েই ফু দেন ছেলেদের মেয়েদের, অথচ মনে মনে দোয়া জপেই ফেলেন। আজও তাই করলেন। এরপর উনি সবার প্রথমে সায়নের মাথায় পাগড়ি পরিয়ে মুখে মিষ্টি তুলে দেন, একটু পানি খাইয়ে তারপর বুকে জড়িয়ে ধরেন, হাসি মুখে শুভ বিবাহে শুভেচ্ছা জানান। ছাড়তে গেলে কেন যেন সায়ন ছাড়লো না, ওভাবেই দাঁড়িয়ে রইল, মুখে কিছু বলল না, কিচ্ছু না। আচ্ছা, আজকের এই বিশেষ দিনে ছেলেটা কি খুব কষ্ট পাচ্ছে আপন মা বাবার জন্য? পাওয়াটাই তো স্বাভাবিক। সায়ন বুকের সাথে লেগে গেছে দেখে সারাফাত চৌধুরীও ছাড়ানোর চেষ্টা করেননি আর, বরং বাঁধন শক্ত করলেন। বিড়বিড় করে আওড়ালেন, আব্বা, আমার আব্বাজান। সায়ন চোখ বন্ধ করে চুপ করে রইল, ভয়ও পেল, ঝরঝর করে কেঁদে ফেলার ভয়। সারাফাত চৌধুরী ছেলের পিঠে হাত বুলিয়ে বোঝালেন, এতদিন ছায়া হয়ে পাশে ছিলেন, থাকবেন। সায়ন মৃদু মাথা নেড়ে সরে দাঁড়ায়। একইভাবে উনি শুদ্ধকেও পাগড়ি পরিয়ে দেন, মিষ্টি মুখ করে বুকে জড়িয়ে নেন। ছেলেরা বড় হয়ে গেলে বুকে জড়ানোর এই মুহূর্তটুকু সহজে আসে না। ছেলেরাও বাবার বুকে ঝাঁপিয়ে পড়তে পারে না। আজ সুযোগ বুঝে সারাফাত চৌধুরী শুদ্ধকেও বুকে জড়িয়ে নিলেন। বললেন, বাবার প্রতি অভিমান জমিয়ে রেখো না মাইসা, তোমাদের দাম্পত্য জীবনের জন্য অনেক দোয়া রইল। শুদ্ধ মৃদু মাথা নাড়িয়ে সরে দাঁড়ায়। উনি এবার রুবাবের সামনে দাঁড়ালেন। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, দৃষ্টিজোড়া মেঝেতে স্থির। তারও তো বাবা নেই। এই বিশেষ দিনে নিজের হাতে পাগড়ি পরিয়ে দোয়া করে বুকে জড়িয়ে নেওয়ার মানুষটা ওই অন্ধকার কবরের বাসিন্দা। বাবাকে ছাড়া, বাবার দোয়া ছাড়া তাকে আরেকটা শুভ কাজ ছাড়তে হবে। সারাফাত চৌধুরী হাসি মুখেই আরেকটা পাগড়ি
রুবাবের মাথায় পরিয়ে দিতেই ছেলেটা বুকের সঙ্গে লেগে গেল। সবাইকে চমকে দিয়ে রুবাব ঝরঝর করে কেঁদে ফেলল। উপস্থিত সবাই কিছু বলার ভাষা হারিয়ে ফেললেন। রক্তে মাংসে গড়া প্রতিটি মানুষের জীবনে গোপন কিছু অপূর্ণতা থাকে, না পাওয়ার আফসোস থাকে। এটা যেমন সবাই দেখে না, দেখলেও বুঝে না। ছেলেটা ভালো চাকরি করে, ভালো পরিবারের ছেলে, অনেক কষ্টের ভালোবাসার মানুষটাকে পেতে যাচ্ছে। অবশ্যই এটা খুশিরই সংবাদ, কিন্তু ওই যে খুশির দিনে বাবা নামক ছায়াটা তার মাথার উপর নেই। বাবা থাকলে এই দিনটা হয়তো অন্যরকম হতো, পরিপূর্ণই হতো। এদিকে শতরূপা চৌধুরীও রান্নাঘরের এক কোণে কেঁদে লাল হয়ে চোখে দেখলেন রুবাব তার মামার বুকে কত স্নেহের সাথে ধরে আছে মামাকে। বাবার জন্য রাখা শূন্য সেই আসনটা মামাকে দিয়ে পূর্ণ করার কি নিদারুণ চেষ্টা তার। কত স্নেহের সাথে মামাকে জড়িয়ে ধরে আছে। বাবার জন্য রাখা শূন্য সেই আসনটা মামাকে দিয়ে পূর্ণ করার কি নিদারুণ চেষ্টা তার। সৌভাগ্য করে ভাইদেরও পেয়েছে যারা। ওনার স্বামী বিয়োগের পরও সব দিক থেকে মনোবল, শক্তি, সাহস জুগিয়ে আসছেন। তখনই নতুন বর এসেছে, বর উঠল। চৌধুরীরা গিন্নিরা নতুন বরকে মিষ্টিমুখ করিয়ে গাড়ি থেকে নামানোর জন্য ছুটলেন। মূল ফটকে গিয়ে দাঁড়ালেন। দরজা খুলে আগে কামরান, স্যান্ডি, হাসান নামলো, তারপর নামলো অর্ক। তখন একে একে সায়ন শুদ্ধ রুবাব এসে অর্কের আরেক পাশে দাঁড়ালো। অর্ক এবারই জামাই, তাই তাকে দিয়ে এই কাজ শুরু হলো। সাদাত চৌধুরী এগিয়ে এসে স্বর্ণের রিং, গলার চেইন আর হাতে ওয়াচ পরাতে গেলে অর্ক শুদ্ধের দিকে তাকায়। এসব তার পছন্দ না। অর্কের দৃষ্টি বুঝে তখনই সাদাত চৌধুরী হাসতে হাসতে বলেন। এরপর অর্কের সঙ্গে বাড়ির ছেলেদেরও নতুন করে বরের মতো সাদরে গ্রহণ করা হলো। যদিও এটা বড়দের গোপন প্ল্যান ছিল, এত মানুষের ভেতরে কিছু বলা ঠিক হবে না ভেবে তারা আপাতত চেপে গেল। চারজন একে একে হেঁটে আসার সময় আচমকা সকলে চেঁচিয়ে উঠল, সিটি বাজালো। পেছন ঘুরে তাকাতেই যার যার সহধর্মিণী বাম পাশে জায়গা দখল করে দাঁড়ায়। তাদের পায়ের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে লাগলো। চারজন ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। ক্যামেরাম্যান ক্লিক ক্লিক শব্দে ছবি উঠাতে লাগলো। বউদের আগমন যে এমনভাবে হবে তারা জানতো না, ভাবেনি এমনভাবে হতে পারে। সচরাচর বড় স্টেজে থাকে, বউ একটু পরে আসে। তারা ভেবেছিল এমন কিছুই হবে, কিন্তু এখানে ঘটলো উল্টো কিছু। আর এই উল্টো কিছু ঘটানোর কারিগর সিরাত। ওনার মতে যার সঙ্গে আজীবন পথ চলতে হবে, চলতে ইচ্ছুক, তাহলে শুরু থেকে পথ চলার সঙ্গী হতে সমস্যা কি? এদিকে চার বড়ি থমকে দাঁড়িয়ে গেছে বউ বেশে যার যার প্রেয়সীকে দেখে। কারো মুখে কোনো কথা নেই, তবে এক একজনের চোখে মুখে মুগ্ধতা ঝরে পড়ছে। শখ, স্বর্ণ, শীতল ঐশ্বর্য। কারো মুখে ভারী কোনো মেকআপ নেই, অতিরিক্ত সাজ নেই, তবুও তাদের ড্রেস আপ, পরিপাটি লুক, চোখের কাজল আর হালকা লিপস্টিকেই অনিন্দ সুন্দর লাগছে। শায়নের কালো শেরওয়ানির সঙ্গে মিলিয়ে স্বর্ণের পরনে সাদামাটা কাজের গোল্ডেন লেহেঙ্গা, সুদের অফ হোয়াইট শেরওয়ানির সঙ্গে মিলিয়ে শীতলের পরনে অ্যাশ কালার লেহেঙ্গা, রুবাবের ব্লু শেরওয়ানির সঙ্গে মিলিয়ে ঐশ্বর্যের পরনে ডার্ক রেড লেহেঙ্গা, অর্কের অলিভ কালার শেরওয়ানির সঙ্গে মিলিয়ে শখের পরনে ব্লাশ পিঙ্ক লেহেঙ্গা। ড্রেস আপ চমৎকারভাবে মিলিয়ে পড়েছে তারা। আশেপাশে অনেক মানুষের ভিড়, তাদের দৃষ্টি স্থির ওদের চার জোড়ার দিকেই, তাই কেউ কিছু বলল না। পুনরায় পথ চলতে লাগলো তারা। সবার বড় সায়ন, তাই সায়ন স্বর্ণ, এরপর শুদ্ধ শীতল, এরপর রুবাব ঐশ্বর্য, তারপর অর্কশক। তারা ধীরে সুস্থে হেঁটে স্টেজে উঠে বসে। কয়েকজন ক্যামেরাম্যান এসে ছবি তুলতে থাকলো। উপস্থিত মেহমানরা বর্ব দেখতে ব্যস্ত। সবার মুখে একই কথা, চার জোড়াকে ভালো মানিয়েছে। রাজ্য উঠক যেন, ঘরে ঘরে বিয়ে করলো, এখন টিকে থাকলেই হয়। এত কথা, এত মানুষ, এত আয়োজনকে অগ্রাহ্য করে স্বর্ণ হঠাৎ ঘাড় ঘুরিয়ে সায়নের দিকে তাকায়। চোখাচোখি হলো দুজনের। তখন সায়ন নিচু স্বরে বলল, এত মানুষের ভিড়ে বউয়ের দিকে তাকিয়ে শান্তি পাচ্ছি না। এটুকু বলেই থামলো। তারপর পুনরায় বলল, তোকে মন ভরে দেখার সময়টুকু দিস চান প্লিজ। স্বর্ণ দৃষ্টি সরিয়ে নেয়। ঠোঁটের কোণে মুচকি হাসি। ঘটা করে জিজ্ঞাসা করলেও হলো না তাকে দেখতে কেমন লাগছে। তার আগে সায়ন তার জবাব দিয়ে দিল। এতক্ষণ শীতল দৃষ্টি নত রাখলেও এবার আর চোখে তাকায় শুদ্ধের দিকে। সে বলতে বাধ্য, মানতে বাধ্য, তার বিশুদ্ধ পুরুষ আসলেই সুপুরুষ, সুদর্শন পুরুষ। তবে এত সুদর্শন হওয়া ভালো না, নজর লাগে। কিন্তু এখন কি করা যায়? কথাটা ভাবতে ভাবতে হঠাৎ অনুভব করলো তার আঙ্গুলের ভাঁজে কেউ আঙ্গুল গুজে দিয়েছে। তড়িৎ ঘাড় ঘুরিয়ে তাকায়, বুঝলো পাশে বসা মানুষটারই কাজ। যদিও তাদের হাতটা ঘোমটার বাড়তি কাপড়ে ঢাকা, কেউ দেখতে পাচ্ছে না, পাবেও না। তখনই শুদ্ধ হাতের বাঁধনটা শক্ত করে ধীর গলায় বলল, কাছে ডাকলে যে আসে না, আমার কথা শোনে না, সেজন্য আমার দিকে না তাকায়, তার তাকানোর উপর নিষেধাজ্ঞা ঘোষণা করা হলো।
কথাটা শুনেই শীতল কোনো মতে হাসি আটকায়। মুগ্ধ নয়নে দেখলো অফ হোয়াইট পাগড়ি পরা প্রেমিক পুরুষটার দিকে। সাহেব তার হাতটা দখলে নিয়েছে, আঙুলের ভাঁজে আঙুল ডুবিয়ে। এখন বড় বড় কথা বলা হচ্ছে। ভালোবাসবে, তবে মুখে স্বীকার করবে না, করতেও হবে না। সে এমনই থাকুক, গোপনে এভাবেই ভালোবেসে যাক। এতেই খুশি সে, এতেই সুখী। শুদ্ধ শীতলের পরের আসনে ঐশ্বর্য রুবাব বসেছে। রুবাব পাশে বসা নার্ভাস ঐশ্বর্যের দিকে তাকায়, ফিসফিস করে বলে। বর পছন্দ হয়েছে ম্যাম? রুবাবের কথা শুনে ঐশ্বর্য তাকায়, ঠোঁটে হাসি এঁটে অকপটে জবাব দেয়। ভীষণ। কথাটা শুনে রুবাব ফিক করে হেসে ফেলে। চমৎকার সেই হাসি। ঐশ্বর্য চোখ ভরে দেখলো, এই মানুষটাকে হাসতে দেখলে ভালো লাগে তার। খুব আনন্দ হয় যখন মানুষটা হাসে। ইচ্ছে করে এক পৃথিবী সুখ কুড়িয়ে এনে মানুষটার পায়ে সঁপে দিতে। মনে মনে এসব ভাবতে ভাবতে হঠাৎই তার নজর গেল শখ অর্কের দিকে। শখ মুখ কাচুমাচু করে বসে আছে, দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে। খুব নার্ভাস সে। তার মনের অবস্থা বুঝে অর্ক মুখের কাছে হাত নিয়ে গলা খাকারি দিল, নিচু স্বরে শুধালো। ভয় পাচ্ছ? মানে? আমিও পাচ্ছি। আসলে জীবনে প্রথমবার তো, ভয় পেও না, আমরাই তো। শখ মাথা নিচু করে নেয়, দৃষ্টি রাখলো হাতের চুড়ির দিকে। মনের ভেতর চলছে আকাশ কুসুম ভাবনা। যাকে এতদিন ভাইয়ের বন্ধু ভেবে সম্মান করে এসেছিল, আজ তার নামের পাশে নিজের নাম বসাতে হবে। তার সঙ্গে পথ চলতে হবে, বিপদের সঙ্গী হতে হবে, সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে হবে। আপন ঘর ছাড়তে হবে, প্রাণপ্রিয় বাবা মা চাচা চাচি সহ কলিজার ভাই বোনদেরও ছেড়ে যেতে হবে অন্যের বাড়িতে। নিজের হাতে সাজাতে হবে আরেকটা সংসার। তখন চাইলেও আর যখন তখন ছোট ভাই বোনদের জ্বালানো তার রুমে হামলা করবে না। এটা কিনে দাও, ওটা এনে দাও, পেয়ারা মাখিয়ে দাও, এসব বাহানা করবে না। কোথাও কোনো আকাম করে এসে মার খাওয়া থেকে বাঁচানোর রিকোয়েস্ট করবে না। রুমে এসে দেখবে না কেউ খাবার ভর্তি ঝুড়ি নিয়ে গেছে। এই কাজটা সচরাচর শুদ্ধবাই ঘরে। দেশের বাইরে গেলে যত দামেরই জিনিস হোক, বলবে না এটা তোর, বরং বিছানার উপর রেখে চলে যাবে। এমন জিনিস আনবে যা পছন্দ হবে। শায়ন ভাই হুটহাট রুমে এসে চুরি হাত ধরিয়ে দেবে না। তাকে কিছু খেতে দেখলে হাত থেকে কেড়ে কামড় দিয়ে খেয়ে ফিরিয়ে দেবে না। রুবাব ভাই দুষ্টমি করবে না। মাস শেষে বাবার থেকে হাত খরচ পায়, আবার ভাইয়ারাও দেয়। মা চাচিরা জানে সে মুখ ফুটে কিছু বলতে পারে না, তাই নিজেরাই বুঝে নেন। এখনও তার জামা কাপড় মা চাচিরাই পছন্দ করে আনে। আজকের পর থেকে এসব কিছুর পরিবর্তন আসবে, বরং তাকেই নজর রাখতে হবে তার সংসারের প্রতি, সংসারের মানুষদের প্রতি। এসব কথাই ভাবতে ভাবতে শখের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরে পড়ে। দম বন্ধ করা অনুভূতি বুকে নিয়ে হাঁসফাঁস করতে লাগলো। 4টে বিয়ে পড়াতে হবে বিদায়। কাজী সাহেব অনেকক্ষণ আগে চলে এসেছেন। লেখালেখির পর্বও শেষ করেছেন ইতিমধ্যে। বিয়ের আসল কাজই হচ্ছে বিয়ে পড়ানো, তাই বিয়ে পড়ানোর কাজটাই আগে সম্পূর্ণ করা হবে। সায়ন দিয়ে শুভ কাজের সূচনা হলো। এতদিনের অপেক্ষা, এত ঝড়ঝামেলার পর সকলের উপস্থিতিতে সায়ন স্বর্ণের শুভ কাজটা সম্পূর্ণ হলো। তবে সায়ন মনে মনে শুধু জপে গেল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় পুরুষটাকে পাওয়ার জন্য এত ব্যাকুলতা, চঞ্চলতা, সব মিলিয়ে প্রিয় পুরুষকে হারানোর ভয়ে হসপিটালে এক প্রকার জেদ ধরে বিয়ে করা শীতল নতুন করে শুদ্ধের নামে কবুল পড়ল। একবার বিয়ে করেছে, কবুলও পড়েছে, তবু অনুভূতি যেন একই রকম। খান্নারত ভেজা শহর আর কম্পিত হাতে রেজিস্ট্রি পেপারে সাইনও করলো। ইচ্ছে ছিল শুদ্ধের বউ সাজবে, আজকে সে শখটাও পূরণ হলো। এরপর এলো রুবাব ঐশ্বর্যের পালা। ঝলসানো দেহের মেয়েটাকেও যে এত ভালোবাসা যায়, আগলে রাখা যায়, তাকে হারানোর ভয়ে ডুকরে কাঁদা যায়, এটা রুবাবকে না দেখলে জানতো না সে। যে পুরুষ পাগলের মতো ভালোবাসতে জানে, তার জন্য জীবন কোরবান। তার জীবনে ভালো কিছু নেই বললেই চলে। এত অপূর্ণতার মাঝে রুবাব তার জীবনে এসেছে সদ্য প্রদীপ হয়ে। এত অপূর্ণতার মাঝেও রুবাব তার জীবনে এসেছে সন্ধ্যা প্রদীপ হয়ে। কথাটা ভেবেই সময় নিল না ঐশ্বর্য। অধীর আগ্রহ হয়ে দম আটকে বসে থাকা রুবাবের কলিজা ঠান্ডা করে বলেই ফেলল। এবার কাজী সাহেব এলেন অর্ক আর শখের কাছে। ওনাদের দেখে শখ অসহায় চোখে আশেপাশে তাকায়, চোখ বুলিয়ে মাকে খুঁজে। আগে ভয় পেলে মায়ের আঁচলটাই আঁকড়ে ধরত। মেয়ে ভয় পাচ্ছে দেখে সীতারা বুকের ভেতর আগলে নিতেন। এখনও তো ভয় পাচ্ছে, তাহলে কোথায় সেই মমতা মাখা আঁচল? সামনে নেই কেন মা? বোনটা ভয় পাচ্ছে বুঝে 3 ভাই তড়াক করে উঠে দাঁড়ায়। স্বর্ণ শীতল ঐশ্বর্য গিয়ে একসাথে দৌড়ে জড়িয়ে ধরল কাঁপতে থাকা শখকে। 3 ভাইও দ্রুত পায়ে এগিয়ে গেল বোনের দিকে, আগলে নিল যত্ন করে। ভাইদের পেয়ে শখ ফুপিয়ে কেঁদে উঠল।
মেয়ে কাঁদছে দেখে 3 যায় স্টেজে উঠে এলেন। বোঝালো না কাঁদতে, শুভ কাজে কাঁদতে নেই। বেচারা অর্ক দেখে গেল, কেন যেন নিজেকে অপরাধী মনে হচ্ছে। এরপর কাঁদতে কাঁদতে শখ অর্কের নামের সঙ্গে নিজের নাম জুড়ে দিল। দুরু দুরু বুকে স্বামী রূপে কবুল করলো অর্ককে। ফটো সেশন চলল। বেলা গড়িয়ে যাচ্ছে, ক্ষুধাও পেয়েছে, তাই তাদেরকে খেতে বসানো হয়। হৈ হৈ করে খাওয়া দাওয়া হলো, হাসি ঠাট্টাও হলো। সাম্যসৃজন বর্দে জুতো চুরি করতে না পেরে গলা ফাটিয়ে কাঁদতে লাগলো। তাদের কান্নার চোটে টিকতে না পেরে নতুনরা বরের যার যার জুতো খুলে তাদের হাতে ধরিয়ে দিল। তারপর টাকা দিয়ে জুতো ছাড়িয়ে নিল, নয়তোবা এই আজকে আর বন্ধ হতো না। এ নিয়েও খুব হাসাহাসি হলো। এভাবে সময় গড়িয়ে শখের বিদায়ের ঘন্টা বেজে উঠল। যাওয়ার কথা উঠতেই শখের চোখ জোড়া পুনরায় ছলছল করে উঠল। ঠিক তখনই কামরান হাসানের গলা জড়িয়ে ধরে হাউমা করে কেঁদে উঠল। স্যান্ডিও গালে থুতু লাগিয়ে কান্নার অভিযোগ করলো। তাদের কান্নার অভিনয়ে যা ছিল, কোথা থেকে আজম এসে মরা কান্না জুড়ে দিল। শখ নিজের কান্না ভুলে তাদের দিকে তাকিয়ে সায়ন তখন শখকে বুকের একপাশে আগলে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, রাতটুকুর ব্যাপার, সকালে ঘুম থেকে উঠেই দেখবে আমরা হাসির। শখ মৃদু মাথা নাড়ায়। যতই কাঁদবে না বলে মন স্থির করুক না কেন, বাবা মায়ের অসহায় দৃষ্টি দেখে পুনরায় কেঁদে ফেলে। সাফওয়ান শাহাদাত চৌধুরী বুকে আগলে নেন। চাচিরা নিজেরা কাঁদতে কাঁদতে বারণ করলো তাকে। বোনেরাও কাঁদছে। এত কান্নাকাটির মাঝে শুদ্ধ আর অর্কের চোখাচোখি হলো। শুধু কিছু বলতে গেলে অর্ক বন্ধুকে জড়িয়ে ধরে বলল, জানি তো তোর বোন নয়, কলিজা নিয়ে যাচ্ছি। বর্ষা রাখ বন্ধু, আমি আমার সবটুকু দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করব। শুদ্ধ মৃদু হাসলো। তার চোখ জোড়া লাল হয়ে উঠেছে। ঘাড় ঘুরিয়ে তাকায় বোনের দিকে। শখটা সায়নের বুকে হামলে পড়ে খুব কাঁদছে। তার দেখে সায়নের চোখ দিয়ে অস্ত্র ঝরে যায়। রুবাবও কাঁদছে। দুই ভাইকে পেলেও শুদ্ধকে না পেয়ে খুঁজলো। সায়ন দেখিয়ে দিলে ধীরে ধীরে এলো শুদ্ধের কাছে। মুখ ফুটে কিছু বলতেও পারলো না, দেখে শুদ্ধ বোনকে জড়িয়ে নিল। আলতো হাতে চোখ মুছে দিল, মাথায় একটা চুমু খেয়ে আদুরি সুরে বলল, কাঁদে না, সাবধানে যাও, নিজেও ভালো থেকো, অন্যদেরও ভালো রেখো। আমরা ভাইয়েরা সবসময় তোমার পাশে আছি। কথাটা বলতে বলতে শুদ্ধ শখকে অর্কের গাড়িতে তুলে দিল। অর্ক সবার থেকে বিদায় নিয়ে পাশে বসলো। শখ জানালা দিয়ে হাত বাড়িয়ে অঝরে কাঁদতে লাগলো। অশ্রুসিদ্ধ ঝাপসা চোখে দেখে গেল তার প্রিয় পরিবারকে। দম্বের সঙ্গে দাঁড়িয়ে থাকা চৌধুরী বাড়িটাকে। মেহমানরা চলে যাচ্ছে একে একে। মেয়ে বিদায়ের পর বাড়িটা কেন যেন মিহিয়ে যায়। শখ চলে যাওয়ার পর বাড়িটা যেন থমকে যায়। বাড়ির প্রতিটি সদস্য এখনও অশ্রুসিদ্ধ চোখে তাকিয়ে আছে রাস্তার দিকে। মেয়ে তো নয়, যেন এক একজনের কলিজা ছিঁড়ে নিয়ে গেছে। আর শখ এমন একটা মেয়ে, টেবিল ভর্তি খাবার থাকার পরও তাকে যদি শুধু ভাত আর শাক দেয়া হয়, সে সেটা খেয়ে উঠে যাবে। তবুও মুখ ফুটে বলবে না তাকে কেন মাছ মাংস দেওয়া হলো না। কিছু এনে দিলে বলবে না আমার পছন্দ হয়নি। পছন্দ যদি নাও হয় বুঝতেই দেবে না। অন্য বাড়ির মেয়েরা চাচিদের সঙ্গে কত ঝগড়া করে, খোঁচা মারামারি করে। আর এই বাড়িতে যা মাকে বলতে পারে না বাড়ির মেয়েরা, সেটা সিরাতকে বলে। কারণ সিরাত বন্ধুর মতো মিশে তাদের সঙ্গে। সবাই মন খারাপ করে যখন ভেতরে যাবে, তখনই অর্কের গাড়িটা ফিরে এলো। কি হলো জানার জন্য সকলে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল। অর্ক নেমে এলো। সকলে চিন্তিত মুখ দেখে জানালো তারা সবাই ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। তখনই অর্কের মা গাড়ি থেকে নেমে সারাফা চৌধুরীর উদ্দেশ্যে বলেন, ভাই, আপনার ছেলে মেয়েদের আমি আমার সঙ্গে নিয়ে যেতে চাই। এত ভাই বোনদের মাঝে বড় হয়ে হঠাৎ একা হয়ে যাচ্ছে, এই জন্য বৌমা কষ্ট পাচ্ছে। আপনাদের বাসার মতো আমাদের বাসায় এত মানুষ নেই, আর নার্ভাস হয়ে যাবে মেয়েটা। কথাটা শুনে সারাফাত চৌধুরী ছোট ভাইদের দিকে তাকান। এরপর তাকান 3 ছেলের দিকে। ছেলেগুলো হচ্ছে ঘাটতারা, উনি যা বলবেন তারা উল্টো কাজ করবে। তাই ছেলেদের হয়ে সিদ্ধান্ত নিলেন না, বরং তাদের বললেন যাবে। তাদের জবাবের আগে অর্কের মা হাসি মুখে পুনরায় বললেন, কিছুক্ষণ থেকে না হয় চলে আসবে, পথ তো আর বেশি দূরে না। শুদ্ধ সায়নের চোখাচোখি হলো। দুজনেই ঠোঁট চেপে ভদ্র হয়ে দাঁড়িয়ে আছে। সীতারাও বললেন যেতে, তাহলে স্বর্ণ শীতলেরও ভালো লাগবে। তবুও ছেলেরা খাম্বার মতো দাঁড়িয়ে আছে দেখে সিরাত বিরক্ত হন। বিরক্ত নিয়েই বললেন, হ্যাঁ রে শুদ্ধ, এ সায়নকেও বলিহারি যাই। তোদের কি সকালাত বলে কিছু নাই? ইয়াং ছেলে পুলে এত অলস হলে চলে? বাড়িতে বাইক আছে, নতুন বউ আছে, সুযোগ পেয়েছিস, যা ঘুরে আয়। ওদিকে রুম সাজানো এখনো বাকি,
ফিরতে ফিরতে কমপ্লিট হয়ে যাবে। মেজমার কথা শুনে শুদ্ধ একবার তাকালো শীতলের দিকে। শীতলের চোখ জোড়ায় আনন্দ ঝলমল করছে। সে আবার বাইকে ঘুরতে পছন্দ করে কিনা তার সঙ্গে বের হওয়ার সুযোগ পেলেই হয়। অগত্যা সিদ্ধান্ত নেওয়া হলো নতুন বর বউরা বাইকে করে ঘুরতে যাবে। ঘুরে তারপরে যাবে অর্কদের বাসায়। শুদ্ধ সায়নের বাইক আছে, রুবাবার অর্কের বাইকের ব্যবস্থাও হয়ে গেল। সায়নের বাইকে স্বর্ণ, শুদ্ধের বাইকে শীতল, রুবাবের বাইকে ঐশ্বর্য, আর অর্কের বাইকে শখ। শখের ঠোঁটের কোণে এখন মিষ্টি হাসি। তাকে হাসতে দেখে অর্ক যেন হাফ ছেড়ে বাঁচল। প্ল্যান তাহলে সাকসেস হলো। বউটাকে কাঁদতে দেখে মনে হচ্ছিল আজই দম আটকে মারা যাবে সে। তারপর শুদ্ধের বাকি বন্ধুরা আজম, সাম্য, সৃজনরা গাড়িতে উঠে বসে। গাড়ি বেরিয়ে গেল, শুদ্ধরাও একে একে বের হলো। তাদেরকে যেতে দেখে অর্কের মা হেসে চৌধুরী বাড়ির সদস্যদের দিকে তাকালেন, বললেন, ছেলে মেয়েগুলো ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আমরা যদি সুযোগ না দিই তাহলে কিভাবে হবে? ঘুরে এলে ওদের মনও ভালো হবে। আজ যদি ফিরে না আসতাম আপনাদের মন খারাপ থাকতো, বাকিরাও মন মরা থাকতো। এতে কি ভালো হতো? আমরা যা করছি সবই তো ওদেরকে ভালো রাখার জন্য, তাই না? বেন, এবার আমাকেও যেতে হবে। আমার 4 ছেলে নতুন বউদের নিয়ে বাড়ি যাবে, তাদের বরণ করতে হবে তো নাকি? নিজেদের কথা শেষ করে অর্কের মা চমৎকার হাসেন। সহধর্মিনীর কথায় সহমত জানালেন অর্কের বাবা। ওনাদের মন মানসিকতা দেখে উপস্থিত সকলে মুগ্ধ হলেন। বুঝলেন শুদ্ধ কেন বারবার এটা বলেছিলেন। অর্কের বাবা মায়ের চিন্তাধারা দেখে আপনা আপনি সম্মান চলে আসে। আর গাছ ভালো হলে তো ফল ভালো হবে, এটা স্বাভাবিক। অতঃপর শখকে নিয়ে সবার মনে যা চিন্তা ছিল অনেকটাই কমে এলো। সিতারা, সিমিন, সিরাত একে একে অর্কের মাকে জড়িয়ে ধরে নতুন করে বিদায় দিলেন। চৌধুরী বাড়ির মূল ফটক পেরিয়ে ধীরগতিতে একে একে এগিয়ে যাচ্ছে 4টে বাইক। প্রথমে শাহিনের বাইক, এরপর অর্কের, তারপর রুবাবের এবং সবার শেষে শুদ্ধের। শায়ন প্রথমে থাকায় রাস্তা থেকে দেখে শোনা যাচ্ছে সামনে থেকে দ্রুত গতিতে গাড়ি দেখলে সিগন্যাল দিচ্ছে। হাতের ইশারায় গতি কমাতে বলতে কিংবা থামতে বলছে। কিছুক্ষণ আগে অফিস ছুটি হওয়াতে রাস্তায় জ্যাম বেঁধেছে। জ্যামের কারণে বাইক টানতে পারছে না, তাই শায়ন সামনে থেকে প্রোটেকশন দিচ্ছে আর শুদ্ধ পেছন থেকে। মুদ্রা কথা, বাড়ির মেয়েরা সঙ্গে আছে, সাবধানে না নিলেই চলে। এভাবে চলতে চলতে রাস্তা ফাঁকা পেয়ে গতি বাড়ালো। 4টে বাইক বর বউকে দেখে অনেকেই তাকাচ্ছে। কোনো এর গুঁতো মেরে পাশের জনকে দেখার ইঙ্গিত দিচ্ছে। দুরন্ত গতিতে পাশ কাটিয়ে যাওয়া গাড়ির মানুষগুলো মুখ বাড়িয়ে দেখছে পথচারীরাও। টং দোকানের সামনে আড্ডায় মশগুল বন্ধুর দলটাও তাদের দেখিয়ে সিটি বাজালো। চিৎকার করে বলল, ভাইয়া আমার দোয়া দিয়ে যান। আমাগোর কপালেও যেন বউ জুটে। তাদের কথা শুনে সকলেই হেসে ফেলে। চলতে চলতে হাইওয়ে পেরোলো। 4 কাপলের মধ্যে চলছে টুকটাক কথাবার্তা, খুনসুটি, মুখ চাপা হাসি। এদিকে তখন বিকেলে শেষ মুহূর্ত। দিনের আলোর তেজ ফুরিয়ে শুরু হবে রাতের রাজত্ব। ঘুটঘুটে অন্ধকার গিলে খাবে পুরো পৃথিবীকে। সূর্য নিজ নিয়মে অস্ত যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিবে। সায়ন কিছু একটা ভেবে বাইক থামাতেই বাকি 3টে বাইকও থেমে গেল। রুবাব জিজ্ঞাসা করলো, কি হলো ভাই, থামলে যে? সামনে একটা নদী আছে, একটু থেমে তারপর চাই। নতুন বউ নিয়ে নদী পার? বড় মামি জানলে তোমার খবর আছে। আরে কিছু হবে না, চলো তাহলে। অতঃপর তারা নদীর পাড়ে বাইকে স্ট্যান্ড করলো। শৈল জুড়ানো বাতাসে মনটাও জুড়িয়ে গেল। সিঁড়ির উপর 4 বউ বসলে অর্ক তাদের সুন্দর করে ছবি তুললো। কামরান 4 বউয়ের ছবি তুললো, কাপল ছবিও তুললো। তখন এক মাঝবয়সী মহিলা এলেন ভাজা বাদাম নিয়ে। তারাও বাদাম নিল। মহিলা তাদের ব্যাপারে জিজ্ঞাসা করলে তারাও জানালো। মহিলা তখন ফট করে বলে বসে, এই যে টাকাটা, আর আপনি ওসব ভাববেন না আন্টি, পারলে দোয়া করবেন আমাদের জন্য। উনি আরো কিছু বলতে চাচ্ছেন, তার আগে শুদ্ধ টাকা বাড়িয়ে দিয়ে বলল। মহিলা নিজের কথা শেষ না করতে পেরে বোধহয় বেজার হলেন, বিরক্ত মুখে চলে গেলেন। হঠাৎ সবার মধ্যে এক নীরবতা দেখা গেল। মহিলা কিন্তু একটা শব্দ ভুল বলেনি, উনি যা বলেছেন চরম সত্য বলেছেন। তখনই শীতল হঠাৎ এক হাত বাড়িয়ে বলে বসলো, আমরা ভাই বোনরা একে অন্যের প্রাণ ছিলাম, আছি, ভবিষ্যতেও তাই থাকবো। দেহে প্রাণ থাকাকালীন একে অন্যের রক্ষা কবচ হব। শীতলের কথা শেষ হতেই শীতলের হাতের উপর সায়ন ডান হাত রাখে। স্বর্ণ, রুবাব, সাম্য, সৃজন সবাই রাখলো। শুদ্ধ বুকে 2 হাত গুজে তাকিয়ে দেখছিল ওদের কাণ্ড। সে হাত রাখছে না দেখে সবাই ঘুরে তাকায় তার দিকে। শুদ্ধ অর্ক ঐশ্বর্যকে হাত রাখার ইশারা করলো।
তারা তো বাইরের কেউ না, বরং আপন হয়ে গেছে। শুদ্ধের কথা শুনে তারাও হাসি মুখে যুক্ত হলো। এরপর শুদ্ধ শীতলের হাতের নিচে এক হাত আর অর্কের হাতের উপর আরেক হাত রাখলো, অর্থাৎ প্রাণ থাকাকালীন দুহাতে সামাল দেবে সকলের প্রতি তার সমস্ত দায়িত্ব, স্নেহ, ভালোবাসা। এই মুহূর্তে নতুন করে ওয়াদাবদ্ধ হলো তারা। কেন যেন মনে জোর পেল। মন খারাপ মুহূর্তে হাওয়ায় উড়িয়ে দিয়ে সকলে হৈ হৈ করে উঠল। অতঃপর আজান হয়ে গেলে তারা বাইক নিয়ে রওনা হলো অর্কের বাড়ির পথে। 10 মিনিটের মধ্যে 4টে বাইক ঢুকলো বাড়ির গেট দিয়ে। হর্ন শুনে অর্কের মা ছুটে এসে 4 দম্পতিকে সাদরে গ্রহণ করেন। হাসি মুখে তাদেরকে ভেতরে নিয়ে গেলেন। নানান ধরনের খাবার এনে খেতে সাধলেন। অর্কের বিয়ে উপলক্ষে আসা গেস্টরা ঘুরে ঘুরে তাদেরকে দেখলো। বোনকে শ্বশুরবাড়ি রাখতে আসা নিয়ে কেউ কেউ খুশি হলো, আবার কেউ বিরক্তি মুখে দেখে গেল। ফিসফাস করে কুটুবাক্য চলল। চৌধুরীর পুত্ররা সব বুঝলেও হাসি মুখে সবার সঙ্গে কথা বলল। তারা পৌঁছানোর পরপরই একটা গাড়ি এলো। গাড়ির ড্রাইভার কেজি কেজি মিষ্টির প্যাকেট, ফলমূল সহ আরও নানান জিনিস পৌঁছে দিয়ে গেল। এসবের বাহার দেখে উপস্থিত অনেকেরই চক্ষু চড়ক কাজ। অর্কের মা এসব আনাজ খুব করে বকলেন। সায়ন শুদ্ধ রূপম হাসি মুখে বকা শুনল। খুশির সময় বোধহয় তাড়াতাড়ি চলে যায়। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 10-এর ঘরে স্থির হয়েছে। সব একটু দূরে বসে আছে। কত মানুষ এসে দেখে যাচ্ছে। কেউ কিছু জিজ্ঞাসা করলে নিচু স্বরে জবাব দিচ্ছে। অর্কের মা ওনার চেনা পরিচিত মানুষের সঙ্গে শখের পরিচয় করিয়ে সায়নদের সঙ্গেও পরিচয় করিয়ে দিচ্ছে। মহিলা যে ভীষণ খুশি তা ওনার কথার ভঙ্গিতে স্পষ্ট। এত কথা এত আনন্দের মাঝে শুধু জানালো তাদের যেতে হবে। ভাইয়ারা চলে যাবে শুনে শখের মুখ মলিন হয়ে গেল। চোখ জোড়া পুনরায় ছলছল করে উঠল। অসহায় চোখে তাকাতে অর্ক বুঝলো তার মনের কথা। কি এক কথাতে হাসতে হাসতে এসে বসলো শখের পাশে। এদিক ওদিক তাকিয়ে সুযোগ বুঝে ফিসফিস করে বলল, শখ, কেঁদো না প্লিজ। ওদেরও আজ বিশেষ দিন। ওদেরও এবার একা ছাড়া উচিত। কত কিছু পর ওরাও আজকে এক হয়েছে। যা যা প্রিয় মানুষকে নিজের করে পেয়েছে। ভাই বোনদের হাসি মুখে বিদায় দাও। তোমাকে কাঁদতে দেখলে ওরা কষ্ট পাবে। এমনিতেই দেখো মুখটা মলিন হয়ে গেছে। শুধু তোমার জন্য ক্লান্ত হয়েও কতক্ষণ বসেছিল। জানি তো তোমার খুব কষ্ট হচ্ছে। নিজেকে একটু সামলে নাও প্লিজ। আমি আমি আগামীকালই তোমাকে চৌধুরী বাড়িতে নিয়ে যাব, প্রমিস। অর্ক ভুল বলেনি। বুঝে শখও নেত্রজোড়া মুছে নেয়। শুদ্ধরাও যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। বিনয়ীভাবে কথাবার্তা বলে বিদায় নিচ্ছে অর্কের বাবা মায়ের থেকে। শখ এসে দাঁড়ায়। ওর মুখ দেখে 3 ভাই আগলে নেয়। থেমে থেমে কত কথা বুঝালো। বুঝাতে গিয়ে তাদেরও কণ্ঠস্বর ভারী হয়ে এলো। চোখ জড়ো ছলছল করে উঠল। স্বর্ণ ঐশ্বর্য শীতলও বিদায় নিল। অতপর বুক চাপা কষ্ট নিয়ে বোনকে রেখে বেরিয়ে এলো তারা। তবে বাইকে উঠতে যেতে যেতে কতবার যে ঘুরে ঘুরে তাকালো। বারবার বলল কাল দেখা হবে, মন খারাপ যেন না করে। তাদের বলা কথাগুলো অসহায় দৃষ্টি দেখে চোখের পানি ভর ধরল না শখের। ঝরঝরিয়ে কেঁদে ফেলল। বোনকে দূর থেকে কাঁদতে দেখে বাইক স্টার্ট করেও থেমে গেল 3 ভাই। অর্ক তাদের হাতের ইশারায় আশ্বস্ত করে। এবার সামলে নিল শখকে। কামরান, হাসান, স্যান্ডি 3 জনই তাদের যেতে ইশারা করে। তারাও হৈ হৈ করে শখ আর অর্ককে নিয়ে ভেতরে চলে গেল। অর্ক আর শখকে নিয়ে শুরু হলো হাসি ঠাট্টা। এসব এমন কাহিনীর মাঝে এক পর্যায়ে শখও না হেসে পারল না। তার হাসিমাখা মুখটা দেখে অর্ক সেন্ড করলো বন্ধুর কাছে। বোনকে হাসতে দেখে তবেই শুদ্ধরা রওনা হলো চৌধুরী বাড়ির দিকে। নয়তোবা অর্কের বাড়ি থেকে একটু দূরেই 3 বাইক তখন স্থির হয়ে দাঁড়িয়েছিল। অপেক্ষায় ছিল বোন হাসছে এমন একটা মেসেজ পাওয়ার। অনেক রাত হয়েছে দেখে শারাফাত চৌধুরী একের পর এক কল করতে লাগলেন ছেলেদের, কিন্তু একজনও ফোন ধরছে না। এ নিয়েও বকলেন কিছুক্ষণ। বকা না থামতেই হর্ন বাজাতে বাজাতে শুদ্ধরা বাইক নিয়ে মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করে। গিন্নিরা পুনরায় 3 ছেলে বউদের বরণ করে নেয়। বাড়িতে তখনও অনেক মেহমান। বরণ করতে গিয়ে হাসাহাসি হলো খুব। এরপর সিরাত 3 বউকে আগে শখের রুমে নিয়ে গেলেন। 3 জনকে বিছানায় শুয়ে পড়েছে। আজ সারাদিন অনেক কষ্ট হয়েছে। সীতারা এসে তাদের অবস্থা দেখে হেসে ফেলে। সিমিন এসে খাওয়া দাওয়া করালেন। শখের খোঁজ খবর নিলেন। সিরাত ওদের এই হাল দেখে তো বলেই ফেলল। কথাটা শুনে শীতল ভীষণ খেল। মনে পড়ল দুপুরে বলা শুদ্ধের কথা। এদিকে রুবাবু আস্তে আস্তে যা তা বলেছে ঐশ্বর্যকে। আর স্বর্ণ, তার ফোনে যে কী সব মেসেজ এসেছে সেসব যদি কাউকে বলার মতো হতো তবে মেজমা থামাতে হবে। বুঝে স্বর্ণ বলল, ছি, কী সব বলো মেজমা।
লজ্জার পর্দা কি লকারে রেখে এসেছো? শীতল বলল। বয়কট, লজ্জা ছাড়া চাচি শাশুড়ি। ঐশ্বর্য মিনমিন করে বলল। ভয় দেখাচ্ছেন কেন আন্টি? সিরাত ওদের অবস্থা দেখে হো হো করে হাসলেন। বললেন, ওমা, না বললে জানবি কিভাবে? এই তার আগে বল তো, তিনজনই ঠিক আছিস তো? মানে আমার ছেলেদেরকে উপোস রাখবি না তো? মা আর বড় মা সামনে থাকায় তিনজনই মুখ কাচুমাচু করতে লাগলো। সিরাতের সাথে যথেষ্ট ফ্রি হলেও তারা সেমিনা সিরাতের সঙ্গে এসব ব্যাপারে এতটাও ফ্রি না। সিরাত লাগাম ছাড়া কথা বলে, সিমিন সিতারা ডাক শুনে চলে গেলেন। তখনই সিরাত দুষ্ট হেসে ফিসফিস করে বলল, আরে বুদ্ধি দেব। থামবে তুমি? এভাবে নানা কথা বলে উনি পচাতে লাগলেন। তিনজন কখন শুনলো, কখনো বা হাসলো, লজ্জাও পেল, আবার কখনো রাগও দেখালো। ছেলেরা বাড়ি ফিরে আবার কোথায় গেছে কে জানে। যার যার রুম সাজানো হয়ে গেছে। রাত বাড়ছে, সারাদিন অনেক ধকল গেছে বিদায় তিনজনকে যার যার রুমে রেখে আসেন সিরাত। মেয়েগুলো বিশ্রাম দরকার। ক্লান্তি ভেসে উঠেছে তাদের চেহারায়। রেখে আসার সময়ও কত গল্প, কত হাসাহাসি হলো। ঘড়ির কাঁটার সঙ্গে বাড়ির স্তব্ধ হতে লাগলো। তখন শেরওয়ানির বদলে ছেলেগুলো কোথায় গিয়েছিল রাত 12টার পর। হাসতে হাসতে কেবল ফিরল। তাদের গায়ে মাটি দেখে সিতারা অবাক হয়ে জিজ্ঞাসা করে, এই তোরা কোথায় গিয়েছিলি? তোদের গায়ে কাদামাটি কেন? সায়ন দাঁত বের করে হাসতে হাসতে জবাব দিল, সারাদিন বসে থাকতে থাকতে শরীর ম্যাজম্যাজ করছিল, তাই তিন ভাই মিলে ফুটবল খেলে এলাম। ছেলেদের কাণ্ডে শারাফাত চৌধুরী বিরক্তি মুখে কিছু বলতে গিয়েও থেমে যান। এদের কিছু বলা মানে যেচে বাস খাওয়া, তাই বিড়বিড় করতে করতে রুমের দিকে হাঁটা ধরেন। সিতারা ছেলেদের ফ্রেশ হতে পাঠিয়ে দেন। তিন ভাই রুমে যাওয়ার বদলে এগুলো সাফওয়ান চৌধুরীর কাছে। সাফওয়ান চৌধুরী ফোনে কথা বলে ঘুরতেই তাদের দেখে অবাক হন। কিছু বলার আগে রুবাব লাজুক মুখে বলে, মেজো মামা, এমন অবস্থায় বউয়ের কাছে যাওয়াটা ঠিক হবে না। ফটাফট পাজামা পাঞ্জাবি ম্যানেজ করে দাও প্লিজ। এবার অধৈর্য সায়ন বলে, চাচ্চু, আমার খুব বাসর বাসর ফিল আসছে, একটু তাড়াতাড়ি করো না প্লিজ। সাফওয়ান চৌধুরী কাশলেন। গলা খাকারি দিয়ে তিনজনকেই গেস্ট রুমে পাঠিয়ে খোঁজ করলেন সিতারার। সিরাত 3টে পায়জামা পাঞ্জাবি এনে সাফওয়ান চৌধুরীর কাছে দিলেন। উনিও পৌঁছে দিলেন ছেলেদের কাছে। গেস্ট রুমে ফ্রেশ হয়ে খাবারের ট্রে নিয়ে তিনজন দোতলায় উঠে এলো। স্বর্ণের আগের রুম রুবাব আর ঐশ্বর্যের জন্য সাজানো হয়েছে। অতঃপর সিঁড়ি দিয়ে ভদ্রভাবে উঠে সায়ন সবার আগে রুবাবকে বিদায় দিল। রুবাবের বুকে মাথায় ফু দিয়ে বলল, ভয় পাস না ভাই, বেঁচে থাকলে কাল দেখা হবে। আর শোন, সমস্যা থাকলে আমাকে আগে জানাস, আমি চাঁদা তুলে তোকে হারবাল কিনে দিব। রুবাব হাসতে হাসতে রুমে প্রবেশ করে। সায়ন শুদ্ধ আরেকটু হেঁটে তাদের রুমের দিকে আসতে সায়ন শুদ্ধকে থামিয়ে বলে, ভাইরা ভাই, কি অবস্থা আপনার? সব ঠিকঠাক তো? অভিজ্ঞ মানুষ। শুদ্ধ ভ্রুচড়া বাঁকাতে সায়ন থেমে গেল। বোকা বোকা হেসে নিজের রুমে প্রবেশ করল। ভুল মানুষকে খোঁচানো যাবে না, নয়তো তার বাসর নামক সোনার ডিম আজও হাতছাড়া হতে পারে। আজ কোনোভাবে মিস করা যাবে না। আজ সে বাসর করবেই করবে, করেই ছাড়বে। এসব ভেবে মনে মনে খুশিতে আটখানা হয়ে রুমে ঢুকে দেখে স্বর্ণ বসে আছে। স্বর্ণ এখন শাড়ি পরে আছে। তার দিকে চোখ পড়তেই সায়নের দম আটকে আসার জোগাড়। কোনো মতে ট্রেটা রাখলো, ধীরে সুস্থে দরজা আটকালো। ধীর পায়ে স্বর্ণের কাছে গিয়ে দুহাত কোমরে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। ভাবখানা এমন যেন কিচ্ছুটি জানা না। স্বর্ণ খেয়াল করলো তার চুলে পানি জবজব করছে, ঘাড় কাঁধ ভেজা। সে শাড়ির আঁচল দিয়ে সায়নের মাথার চুল মুছতে লাগলো। নরম স্বরে জিজ্ঞাসা করলো, কোথায় যাওয়া গিয়েছিলে? জবাবে সায়ন বলল, একটা প্রশ্নের জবাব একটা চুমুর বিনিময়ে কিনে নিতে হবে। যতটা প্রশ্ন ততটা চুমু। রাজি থাকলে এক চাপুন, নয়তো চুপ থেকে আদর করতে সহায়তা করুন। মান্থির প্রবলেম, নেক্সট ডেট। দুঃখিত, 5 দিন ওয়েট করতে হবে। কথাটা কর্ণকুহরে প্রবেশ করা মাত্র সায়ন আতকে উঠে বসে। আবারও বাধা, তার মানে আজও হবে না। কেন যেন এবার তার ভীষণ অভিমান হলো। সে অভিমানী মুখে কিছুক্ষণ স্বর্ণের দিকে তাকিয়ে রইল, তারপর অভিমানী সুরেই বলল, বালের বউ আমার, বালের বাসর। যখনই কিছু ভাবি তখনই ঠান্ডা উড়ে আসে। এত বাধা তো যা, বাসরই করব না, এক্ষুনি বনবাসে চলে যাব।
ছোট ভাইরা বিয়ে করে বাসর করে ফুটফুটে চেহারা নিয়ে চোখের সামনে ঘুরঘুর করছে। আর আমি বাসরের ঠান্ডা পাড়ায় শেষ হচ্ছে না। রাগে অভিমানে কথাগুলো বলতে বলতে সে দরজার দিকে পা বাড়াতেই স্বর্ণ পেছন থেকে তার পাঞ্জাবি আঁকড়ে ধরে। সজোরে টানে নিজের দিকে ঘোরাতে সায়ান মুখ ফিরিয়ে নেয়। স্বর্ণ বলে, কোথায় যাচ্ছ? যে যৌবন কাছে লাগে না সেই যৌবন রাখবো না। এত পাগল হলে হবে? কেন হব না? আর কত ওয়েট করা চাই? আগে কেন বললি না যে ডেট আছে? বললে কি হতো? বিয়ের তারিখ বদলে ফেলতাম। এ কথা বলে সে পাঞ্জাবি ছাড়িয়ে যেতে গেলে স্বর্ণ পুনরায় ধরে ফেলে। তখন সায়ান বলে, গরম পানি আর কি কি যেন লাগে নিয়ে আসি। বউটা তো আমারই, কষ্ট তো দিতে পারি না। এতদিন ধৈর্য ধরেছি, আর এক সপ্তাহ না হয়। সায়ান আর কথা শেষ করতে পারল না। তার আগে স্বর্ণ তার ওষ্ঠজোড়া আঁকড়ে ধরল। হতভম্ব সায়ন বিস্ময়ে কথা ভুলে গেল নিজের অবস্থান, কাল ক্ষণ সময়। লম্বা চওড়া সায়নের হাইটের সঙ্গে দাঁড়াতে একটু কষ্টই হচ্ছিল স্বর্ণের। সায়ন মাথা নিচু করতেই স্বর্ণের জন্য সুবিধা হলো। কয়েক সেকেন্ডের মধ্যে সরতে গেলে সায়ন আঁকড়ে ধরল স্বর্ণকে। চুপ করে তাকিয়ে রইল স্বর্ণের দিকে। মুখে শব্দ নেই, তবে তার চোখ জোড়া যেন খুব অভিমান করে চলছে। বলছে, যেহেতু ছুতে পারবাই না আর জ্বালাস না, জান, দোহাই লাগে, থাম প্লিজ। তার অবস্থা দেখে স্বর্ণ দুষ্ট হাসে। তারপর সায়নের পায়ের পাতার উপর দাঁড়িয়ে কানে কানে ফিসফিস করে বলল, অনুমতি দিলাম। কিসের? মিথ্যে বলেছি। সায়ন এবার ফট করে ঘুরে তাকায়, অবাকের সুরে বলে, মান্থলি প্রবলেম নেই। না। আবার মজা নিচ্ছিস? না। সায়নের বুঝতে বাকি রইল না স্বর্ণ এতক্ষণ মিথ্যে বলে মজা নিচ্ছিল। সে এক ধাক্কায় স্বর্ণকে সরিয়ে দেয়। বিনা বাক্যে দ্বিতীয় ধাক্কায় দুজনে বেডে। স্বর্ণ কিছু বলার আগে অগ্রাসী সায়ন অধৈর্যের মতো ওষ্ঠজোড়া দখলে নিল। চুমুর তালে তালে দাঁত বসাতে লাগলো স্বর্ণের কাঁধে গলায়। হাত জোড়াও লাগাম ছাড়া অবাধ্য হলো। স্বর্ণ বাধা দিতে গেলে বেহায়ার মতো হাসল। পরনের পাঞ্জাবি ছুঁড়ে ফেলে স্বর্ণের আঁচলটাও সরে গেল। দুষ্ট বেহায়া অসভ্য পুরুষটা সেদিকে তাকিয়ে ঠোঁট কামড়ে কেমন যেন হাসল, ভ্রুজোড়া নাচালো। রুবাব রুমে ঢুকে দেখে ঐশ্বর্য বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। চোখে মুখে ক্লান্তির ছাপ। হলুদের রাত থেকে গায়ে গায়ে হালকা জ্বর মেয়েটার, তবুও কাউকে বলেনি। আচমকা এসে জড়িয়ে না ধরলে সেও জানতো না। মেডিসিন নেওয়ার পর জ্বরটা এখন নেই অবশ্য। রুবাব হাতের ট্রে রেখে এগিয়ে গেল। এগিয়ে মনে হলো দরজা আটকানো হয়নি। পুনরায় পিছু ফিরে দরজা আটকে বিছানার কাছে গেল। নিঃশব্দে বসলো। ঐশ্বর্যকে কোলে তুলে বালিশে ঠিকভাবে শুয়ে দিল। চুমু খেলো কপালে। ঐশ্বর্যের পরনে হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি, হাত কান গলা কোমরে কাঁচা ফুলের গহনা। মালাটা সরে গেছে বিদায় চোখ পড়লো গলার দিকে। ওর গলা থেকে বুক অব্দি এজিডে ঝলসানো খসখসে কুচকানো চামড়া। ফর্সা শরীরে ঝলসানো চামড়া দেখতে অদ্ভুত লাগে, যদিও তার কাছে একটু অদ্ভুত লাগে না, বরং গর্ব হয়। আরো ভালোবাসতে ইচ্ছে করে। পৃথিবীতে যত সুখ শান্তি ভালোবাসা আছে সব কুড়িয়ে ঐশ্বর্যের আঁচলে বেঁধে দিতে ইচ্ছে করে তার বুকে জমা কষ্টগুলো শুষে নিতে, তার মুখ লুকানো কান্না করার কারণগুলো এক তুড়িতে সমাধান করে দিতে। কিন্তু সেটা তো তার পক্ষে সম্ভব না ঐশ্বর্যকে আগের অবস্থানে নিয়ে আসতে। মেয়েটা যতই স্বাভাবিক থাকুক, সে ঠিক বুঝে ঐশ্বর্য ভেতরে ভেতরে গুমড়ে মরছে, কষ্ট পাচ্ছে। অথচ তার পড়াশোনা, চলাফেরা, স্মার্টনেস, কথাবার্তার মাঝেও একটা আর্ট আছে। তার পার্সোনালিটি নজরে লাগার মতোই। অথচ সেই মেয়ে এখন কেন যেন নিজেকে লুকিয়ে রাখতে চায়। যখন একা থাকে আয়নার সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদে। সে যখন তার বুকে আঁকড়ে ধরে আদুরে বিড়াল ছানার মতো মুখ লুকিয়ে রাখে, যেন সেও চায় রুবাবের বুকের ভেতর ঢুকে যেতে, লোকচক্ষুর আড়ালে লুকিয়ে থাকতে। কেননা লুকিয়ে থাকলে কেউ অবাক দৃষ্টিতে তাকাবে না, গলায় কি হচ্ছে জানতে চাইবে না, ঘৃণায় মুখ কুচকাবে না, ঘটনা শুনে সান্ত্বনার বাণী আওড়াবে না। তবে রুবাব বুকে হাত রেখে বলতে পারবে, ঝলসানো চেহারায় ঘৃণার পরিবর্তে চুমু খেতে পারবে। মেয়েটা ভীষণ ভালোবাসতে পারবে, তাকে সুখে রাখার ভালো রাখার চেষ্টায় থাকবে। বলা বাহুল্য, ঐশ্বর্যকে আগে যতটুকু ভালোবাসতো এখন তার থেকেও হাজার গুণ বেশি ভালোবাসে।
ভালো না বেশি উপায় আছে? এই যে তার ভাইয়ের বিপদে কেমন ঢাল হওয়ার চেষ্টা করেছিল, নিজের ক্ষতি করেও ঠিকই দেখিয়ে দিয়েছে সে আমানত রাখতে জানে। তার এই ত্যাগের কারণে চৌধুরী পরিবারের প্রতিটা সদস্যর কাছে সে প্রিয়, ভীষণ ভালোবাসার। তবে তাকে কেউ মাত্রাতিরিক্ত কিছুই করে না, যাতে ঐশ্বর্য ভাবে অন্য কিছু। অন্য কিছু বলতে তাদের স্নেহ লোক দেখানো। এই জন্য বাড়ির অন্য মেয়ে যেমন থাকে, যেমন আদর পায়, তার জন্য সেই আদরটুকুই বরাদ্দ থাকে।